আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার থাকা সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে। সকাল 9:30টার দিকে তাকে ট্রাইব্যুনালে নেয়ার পর হাজতখানায় রাখা হয়। প্রসিকিউশন জানিয়েছেন কিছুক্ষণের মধ্যেই মোজাফফর হোসেনকে আদালতে উপস্থাপন করা হবে। তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখাতে আবেদন করেছে প্রসিকিউশন। এর আগে গত মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 মোজাফফর হোসেনকে আজ আদালতে উপস্থাপন করার নির্দেশ দেন। চিফ প্রসিকিউটর জানান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে 111-এর সময় থেকে 16 বছর যোগাযোগ ছিল তার মোজাফফর হোসেনের। এদিকে বিভিন্ন সময়ে তাদের মধ্যে কথোপকথনে মাসুদ উদ্দিন চৌধুরীর মতো মানবতাবিরোধী অপরাধে মোজাফফর হোসেনের সংশ্লিষ্টতা পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এ বিষয়ে জানাতে ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে যুক্ত আছেন সহকর্মী মাহিদুর রহমান। কথা বলবো তার সঙ্গে। মাহিদুর, মোজাফফরকে কখন ট্রাইব্যুনালে উপস্থাপন করা হতে পারে জেনেছেন কিনা আমাদের জানাবেন। যে সুমনা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এবং 2 দুটি আদালতই কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে। তবে আজকে যে শুধুমাত্র এই যে মোজাফফরের যে মামলাটি সেটি নয়, আরও বেশ কয়েকটি মামলার কার্যক্রম চলমান রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ কিন্তু ইতিমধ্যে একটি মামলার কার্যক্রম অর্থাৎ একটি মামলার সাক্ষ্য গ্রহণ এবং জেরা শুরু হয়েছে এবং সেটি কিন্তু একজন বিচারকের উপস্থিতিতেই চলমান রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান কিন্তু এখনও পর্যন্ত সেই এজলাস কক্ষে এখনও উপস্থিত হন নাই, যার কারণে কিন্তু এখনও শুরু হয় নাই। তবে আমাদেরকে প্রসিকিউশন থেকে যেটি জানানো হয়েছে যে মোজাফফরের যে মামলার ঘটনাটি এটি কিন্তু তিনজন বিচারকের উপস্থিতিতেই এটি সংঘটিত হবে। অর্থাৎ আমাদেরকে পূর্ব নির্ধারিত যে সময় 12টা, তারা বলেছে যে 12টা নাগাদ এটি হতে পারে। আমার যে দেখতে পাচ্ছেন আমি ঠিক যেই জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গা দিয়েই কিন্তু মোজাফফরকে এখানে নিয়ে আসা হবে। আপাতত কিন্তু তাকে এই যে আদালতের হাজতখানায় এখানে রাখা হয়েছে। আজকে কিন্তু সকাল 9টা বাজার ঠিক পরপরই কিন্তু তাকে এখানে উপস্থিত করা হয় এবং আমরা প্রসিকিউশনের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে তাকে নতুন একটি মামলায় গ্রেফতার দেখানোর জন্য এবং জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু তদন্ত যে কর্মকর্তা তারা কিন্তু এটি করবেন, আদালতে আবেদন করবেন এবং আদালত যদি আজকে সেই আবেদনটি অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু তাকে মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে নতুন করে যে মামলাটি রয়েছে সেই মামলায় তাকে কিন্তু অভিযুক্ত করা হবে। এবং আমরা কিন্তু আরেকটি জিনিস জানিয়ে রাখি যে এখানে বারবার কিন্তু একটি জিনিস বলা হচ্ছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে যে হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ততায় কিন্তু তাকে মূলত গ্রেফতার করা হয়েছিল বনানীর একটি বাসভবন থেকে। এইখানকার যে মামলাটি এই মামলাটি কিন্তু ভিন্ন একটি মামলা, অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলায় কিন্তু তদন্তে তার যোগসাজশ পেয়েছে। অর্থাৎ মাসুদ উদ্দিন চৌধুরী যিনি ছিলেন, এই মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে তদন্ত কর্মকর্তারা তার যোগসাজশ পেয়েছেন 111 থেকে শুরু করে 2024-এর জুলাই গণঅভ্যুত্থানের সময় তিনি একটি ছদ্মনামে তার সাথে মোবাইল ফোনে বিভিন্ন সময় যোগাযোগ করতেন। তো আপাতত এখনো পর্যন্ত কিন্তু তাকে আদালতে তোলা হয় নাই। আমি আদালতের যে পরবর্তী নির্দেশনা সেটি আপনার মাধ্যমে জানিয়ে দিব। সুমনা। মাহিদুর, ধন্যবাদ আপনাকে। কুড়িগ্রামে ধরলা, দুধকুমার ও তিস্তা নদীর পানি ধীর গতিতে কমতে শুরু করেছে। ব্রহ্মপুত্রের পানি 3টি পয়েন্টে স্থিতিশীল থাকায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। উত্তরের আরেক জেলা গাইবান্ধায় তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদ নদীর পানি ধীর গতিতে কমতে শুরু করেছে। সেই সাথে জেলার সুন্দরগঞ্জের কাপাসিয়া, লালচামার, তারাপুর ও ফুলছড়ি উপজেলার দক্ষিণ রসুলপুর এলাকা সহ কমপক্ষে 35টি স্থানে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। এতে চরম আতঙ্কে দিন পার করছেন নদী পাড়ের মানুষেরা। নওগাঁর প্রধান দুটি নদীর পানি ফের বাড়তে শুরু করেছে, তবে এখন পর্যন্ত কোনো পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করেনি। রাঙামাটির কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের 16টি জলকপাট টানা 107 ঘন্টা 40 মিনিট পর বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার রাত 11টায় সবগুলো জলকপাট বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। কেন্দ্রের ব্যবস্থাপক জানান, গত 4 দিন ধরে 16টি জলকপাট দিয়ে পানি নিষ্কাশনের ফলে কাপ্তাই লেকের পানির চাপ কমে আসে।
এ কারণে বুধবার রাতে বন্ধ করে দেওয়া হয় সব কয়টি জলকপাট। তিনি আরও জানান, এ সময় কেন্দ্রের 5টি ইউনিট থেকে গড়ে 220 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। এর আগে গত শনিবার সকালে কাপ্তাই লেকের পানির উচ্চতা বিপদসীমার কাছাকাছি চলে যাওয়ায় 16টি জলকপাট 6 ইঞ্চি করে একযোগে খুলে দেওয়া হয়। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান সংলগ্ন একটি ত্রিপুরা পল্লী মারাত্মক ভাঙনের মুখে পড়েছে। এর মধ্যে বেশ কয়েকটি বসতঘর ভেঙে গেছে। দ্রুত গাইডওয়াল নির্মাণ না হলে চলতি বর্ষায় পুরো পল্লী বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। চুনারুঘাট উপজেলার সাতছড়ির রঘুনন্দন পাহাড়, এই ভূমিতে বেশ কয়েকটি ত্রিপুরা পরিবারের বসবাস। কয়েক বছর ধরে ভারী বর্ষণ ও পাহাড় ধসের কারণে ধ্বংস হচ্ছে ত্রিপুরা পল্লীর বসতভিটা। তো আমাদের এখানে আপনার মোটামুটি সব এখানে বাড়িঘর নিয়ে 40টা ফ্যামিলি ছিল। তো 40টা ফ্যামিলির মধ্যে এখন ওরা এখানে ঘর বাড়ি ভাঙা বিন্দা অন্য জায়গায় চলে গেছে। ডল আসলে অনেক আতঙ্ক পাই, বলার মতো না, সাগরের মতো। এখানে বাসায় থাকার জন্য আমরা খুবই সুখে শান্তি ছিলাম, কিন্তু এই ভাঙনের কারণে আমরা এখন ওই পাশে গেছি। ওই পাশে কিছু আমাদের নেই, বাড়ি ঘরও ভেঙে গেছে। এবছর টিলায় ধস দেখা দেয় আতঙ্ক রয়েছেন ত্রিপুরা পল্লীর বাসিন্দারা। মৃত্যু ঝুঁকি নিয়ে বসবাস করছেন তারা। পাহাড়ে চলাচলের রাস্তাটি ভেঙে যাওয়ায় পোহাতে হচ্ছে ভোগান্তি। 100 বছরের ঐতিহ্য ধরে রাখতে পাহাড়ে গাইডওয়াল নির্মাণের দাবি স্থানীয়দের। এই বছর প্রচুর ভারী বৃষ্টিপাতে ভাঙনের ফলে ভয়াবহ, আমরা খুব বয়ে আতঙ্কে আছি। যে কোনো সময় গ্রাম বিলীন হয়ে যেতে পারে। এজন্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি আমরা গাইডওয়ালের জন্য। এখানে যারা ত্রিপুরা আছেন ওনাদের নিরাপত্তার জন্য আমার মনে হয় এখানে গার্ডওয়াল দেওয়াটা খুব প্রয়োজন আমার মনে হয়। পল্লীর বাসিন্দাদের পাহাড়ে পুনর্বাসনের পাশাপাশি দস্যুদের উদ্যোগ নেওয়া হবে বলে জানায় প্রশাসন। যেটা করলে এই ব্রিজটা আসলে রক্ষা করা সম্ভব হবে। খুব সম্ভবত এলাকাবাসীর একটা দাবিও আছে গাইডওয়ালের। এটা সম্ভবত যাচাই করে যদি সম্ভব হয় জরুরি ভিত্তিতে গাইডওয়ালের বিষয়টা দেখার জন্য। 1947 সালের পর ত্রিপুরা পল্লীতে বসবাস শুরু করে 47টি পরিবার। পাহাড় ধসের কারণে পল্লী ছেড়েছে 24টি পরিবার। আকলাস আহমেদ প্রিয়, দীপ্ত সংবাদ, হবিগঞ্জ। আগামী 28 জুলাই বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, উদ্ভিদ ও প্রাণী জগতের সুরক্ষা, জীববৈচিত্র্য হ্রাস ও দূষণের মতো পরিবেশগত হুমকি সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিনটি পালন করা হয়। বাংলাদেশের প্রাণ প্রকৃতি নিয়ে দীপ্ত সংবাদ ধারাবাহিক প্রতিবেদন প্রচার করছে। আজ থাকছে অবৈধভাবে পাহাড় কাটা নিয়ে প্রতিবেদন। অবৈধভাবে পাহাড় কাটার কারণে দেশে ভূমিধসের ঝুঁকি বেড়েছে বহুগুণ। 3 পার্বত্য জেলা সহ চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও মৌলভীবাজার অঞ্চলে নির্বিচারে চলছে পাহাড় কাটা। এতে প্রতি বছর বর্ষায় ভূমিধসে বাড়ছে প্রাণহানির ঘটনা। কক্সবাজারের 51টি পাহাড়ে গড়ে উঠেছে প্রায় 22,000 অবৈধ বসতি, যেখানে ঝুঁকি নিয়ে বাস করছেন কয়েক লাখ মানুষ। চলতি জুলাইয়ে ভয়াবহ ভূমিধসে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অন্তত 17 রোহিঙ্গা শরণার্থীর মৃত্যু হয়েছে, আর 3,000-এর বেশি মানুষ আশ্রয়স্থল হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন। হঠাৎ করে অনেক একটা বড় আওয়াজ আছে, ওইটা শুনে বাসা থেকে বের হয়ে দেখলাম আমাদের পাশে যে বাসা আছে, উনি আমার ভাবি হয়, দেখলাম ওনাদের বাসার এই যে পাকঘরটা আছে ওইখানে হঠাৎ করে পিছনে পাহাড়টা এসে পুরো ঝাঁপিয়ে গেছে। পাহাড় ধসে আসার পরে ও পাকঘরে ছিল, পাকঘর থেকে আসতে পারে না আর কি, পাহাড় ধসে চলে যাচ্ছে, তখন ও নিচে পড়ে গেছে। গত 18 বছরে ভূমিধসের ঘটনায় মারা গেছেন অন্তত 290 জন। এর পরও থামছে না পাহাড় কেটে ঝুঁকিপূর্ণ বসতি গড়ে তোলার প্রবণতা। বর্তমানে জেলার বিভিন্ন পাহাড়ে প্রায় 3 লাখ মানুষ ঝুঁকি নিয়ে বসবাস করছেন। ভোর 4টা, 4:30টার দিকে শুনতে পাই মিশন পাড়ায় এই পাহাড় ধসে একই পরিবারের 3 জন মাটি চাপায়। গাছের নিচের মাটিগুলো নরম হওয়ার কারণে আপনার মাটি সহ গাছ একদম চাপা পড়ছে, এদিকে নেমে চলে আসছে। বান্দরবানের 2 পৌরসভা সহ 7 উপজেলায় প্রায় 10,500 মানুষ পাহাড় ধসের ঝুঁকি নিয়ে বসবাস করছেন। তাদের 1/3 অতি মাত্রায় ঝুঁকিতে রয়েছেন।
পাহাড়ের পাদদেশে অপরিকল্পিতভাবে বসতি স্থাপন এবং নির্বিচারে পাহাড় ও গাছপালা কাটার কারণে অতিবৃষ্টিতে মাটি নরম হয়ে সহজেই পাহাড়ের মাটি ধসে পড়ে দুর্ঘটনা ঘটে। পাহাড়ি এলাকায় বসবাসকারীদের সচেতন করতে এবং নিরাপদে সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হলেও থামানো যাচ্ছে না পাহাড়ে বসবাসকারীদের। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। এবারে থাকছে উদ্দীপ্ত যা কিছু ভালো ও উদ্দীপনার। লেমন গ্রাস হলো সরু এবং দীর্ঘ পাতা বিশিষ্ট একটি উদ্ভিদ। বাণিজ্যিকভাবে এর চাষ করা হয় সুগন্ধির জন্য। রান্নাসহ চা তৈরিতে ব্যবহৃত হয় এটি চাষ করে নিজের জীবন জীবিকার আমূল পরিবর্তন এনেছেন নওগাঁর সীমান্তবর্তী সাপাহার উপজেলার এক কৃষি উদ্যোক্তা। লেমন নামক একটি ঘাস, যে ঘাসটি বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় রেস্টুরেন্টের স্যুপের মাধ্যমে খাওয়া যায় এবং এই ঘাসটি বিশ্বের বিভিন্ন দেশের খুবই জনপ্রিয়। বর্তমানে নওগাঁর সাপাহার উপজেলার কৃষি উদ্যোক্তা সোহেল রানা তিনি এই ঘাসটি তার বাগানে চাষ করছেন এবং এই ঘাস থেকে তিনি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে একটি চা তৈরি করছেন, যে চা ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে। সোহেল ভাই, কিভাবে এই চাটা শুরু করলে লেমন ঘাস থেকে তৈরি চায়ের কেমন চাহিদা সে বিষয়ে জানবো। এটা আমরা সাপাহার বরেন্দ্র অ্যাগ্রো পার্কে এটা শুরু করেছি 2015 সাল থেকে চাষ করছি। এটা আমি প্রথম থাই স্যুপের মধ্যে এই লেমন গাছটা খাই, তখন দেখি যে স্যুপের যে টেস্ট সেটা তো পাই। পরে আমি দেখলাম যে এটা ঘাসের মতো একটা জিনিস, ভাসতেছে ধানের গাছের মতো। তখন আমি জিজ্ঞেস করি এবং স্টাডি করি, ইউটিউবে বিভিন্ন রিসার্চ আর্টিকেলগুলো পড়ি, তখন দেখলাম যে এটা লেমন গাছ অনেক স্বাস্থ্যগুণ এটা। তখন আমি এটা মানে স্বাদের কারণে এটার আমি চারা সন্ধান করি। পরে আমি 15 সালের দিকে আসাদগেট হর্টিকালচারের হর্টিকালচারে পাই, সেখান থেকে একটা চারা সংগ্রহ করে আমি আমাদের গ্রামের রূপগ্রাম অ্যাগ্রো ফার্ম তখন শুরু করেছিলাম, সেখানে লাগাই। সেখান থেকে আস্তে আস্তে সম্প্রসারণ করতে করতে আমাদের বরেন্দ্র অ্যাগ্রো পার্কে এটা সম্প্রসারিত করি, আমি বাণিজ্যিকভাবে চাষ করছি। তখন দেখি যে লেমন গাছের উপকারিতা জেনে আমি কিন্তু তখন 15 সাল থেকে আমি চায়ের মতো করে এটা খাওয়া শুরু করি। তখন দেখি যে এটা অনেক মেডিসিনাল ভ্যালু এবং স্টাডি রিসার্চ পেপারগুলোতে আমি সেটা জানতে পারি। ঘাস থেকে তৈরি চাটি ইতিমধ্যে কিন্তু বিভিন্ন মহলে সাড়া ফেলেছে। আমার কাছে খুব ভালো লাগতেছে। আজকে লেমন ফ্লেভারে যে চাটা খাচ্ছি আমার কাছে সম্পূর্ণ নতুন। বাজারে সাধারণত টি প্যাকেট চা খেয়ে অভ্যস্ত, তারাও যদি এই চা খায় তাহলে আমার মনে হয়, আমার বিশ্বাস এই চাটার প্রতি তারা আরো আকৃষ্ট হবে। বিশেষ করে আমার আম্মু অনেক পছন্দ করে চাটা। এটা বাজারের চায়ের চাইতে অনেক আলাদা এবং অনেক স্বাস্থ্যসম্মত। এবং ঘাসটি কেটে যখন চায়ের কেটলির মধ্যে দেওয়া হয় এবং যখন পানি গরম হবে, গরম পানি থেকে যখন ঘ্রাণ বের হয়, সেই ঘ্রাণে যারা চা ভোক্তা রয়েছেন তারা কিন্তু সতেজ হয়ে ওঠে। মোহাম্মদ আব্দুর রউফ, দীপ্ত নিউজ, নওগাঁ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। টানা 12 রাতের মতো ইরানে চালানো মার্কিন হামলায় অন্তত 2 জন নিহত ও 11 জন আহতের খবর পাওয়া গেছে। নতুন করে চালানো যুক্তরাষ্ট্রের আক্রমণে বুশেহর, আহবাজ ও সিরিকে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। জবাবে পশ্চিম এশিয়ার দেশগুলোতে থাকা মার্কিন বিভিন্ন স্থাপনায় পাল্টা হামলা চালাচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এমনকি কঠোর প্রতিরক্ষা নীতির বিষয়ে ওয়াশিংটনকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এদিকে লোহিত সাগরে সৌদি আরবের 2টি তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ভারতে পাবলিক পরীক্ষায় প্রশ্ন ফাঁস কাণ্ডে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিতে দ্রুত বিচার আদালত গঠনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের চলমান বিক্ষোভের মধ্যে বৃহস্পতিবার সকালে তিনি এই ঘোষণা দেন। তবে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ককরোচ জনতা পার্টি CJP। শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মাধ্যমে যুব সমাজের ভবিষ্যৎ নষ্ট করার জন্য প্রধানমন্ত্রীকে দায়ী করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এদিকে গতরাতে যন্তর মন্তরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের নতুন করে সংঘর্ষের খবর পাওয়া গেছে। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষায় দিল্লির কমপক্ষে 16 মেট্রো স্টেশন আজও বন্ধ রয়েছে। কিছু এলাকায় মোবাইল ইন্টারনেট সংযোগ বন্ধ রয়েছে বলেও অভিযোগ উঠেছে। ভারতের রাজধানী দিল্লিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশের নির্যাতনে ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির বিনোদন জগতের তারকারা। তাদের অনেকে আবার সংহতি প্রকাশ করে রাস্তায়ও নেমেছেন।
মেডিকেলে ভর্তি পরীক্ষার নিট টেস্ট কেলেঙ্কারি ইস্যুতে বিক্ষোভে উত্তাল নয়াদিল্লি। গত 3 মে প্রশ্ন ফাঁসের ঘটনায় 21 জন পুনরায় ভর্তি পরীক্ষা নেয়ার পর ফলাফল কারচুপির অভিযোগে রাস্তায় নামেন শিক্ষার্থীরা। জোরালো হয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি। এই অবস্থায় শিক্ষার্থীদের দমাতে অভিযান চালায় দেশটির পুলিশ, আর এতেই উত্তেজনার পারদ এখন তুঙ্গে। রাজধানী নয়াদিল্লি থেকে উত্তাপ ছড়িয়ে পড়েছে গোটা ভারতে। হাসপাতালে থেকেও অনশনের মাধ্যমে আন্দোলনের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আলোচিত শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি সিজেপি। প্রতিবাদের সুর জোরালো হচ্ছে ভারতের বিনোদন জগতেও। আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কণ্ঠ মিলেছেন সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং, জনপ্রিয় গায়ক হানি সিং এবং আরমান মালিকও সংহতি প্রকাশ করেছেন। শিক্ষার্থীদের উপর পুলিশি অভিযানের ঘটনায় ক্ষোভও প্রকাশ করেছেন এসব সঙ্গীত শিল্পীরা। এর আগে আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করে রাস্তায় নামেন বর্ষিয়ান অভিনেত্রী শাবানা আজমি ও অভিনেতা প্রকাশ রাজ। সমর্থন জানিয়েছেন অভিনেত্রী পুনম পান্ডে সহ আরও অনেক বলিউড তারকা। শিক্ষার্থীদের সমর্থনে এগিয়ে আসছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো। সংহতি প্রকাশ করে রাস্তায় নামায় মঙ্গলবার 2 ঘন্টার জন্য আটক হতে হয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে। ছাড়া পাওয়ার পর শিক্ষামন্ত্রী ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমা চাওয়া সহ 5 দফা দাবি জানান রাহুল গান্ধী। শিক্ষার্থীদের আন্দোলন উত্তেজনা বাড়তে থাকায় বুধবার দিল্লির 16টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। তৌহিদুর রহমান, দীপ্ত, বার্তাকক্ষ। খেলার খবর। VAR নয়, হাইব্রিড VAR প্রযুক্তি ব্যবহার করা হবে আগামী নভেম্বরে ঢাকায় হতে যাওয়া সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে। সেই সাথে ভেন্যু নিয়েও রয়েছে কিছুটা সংশয়, যদিও সবকিছু আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান করা হবে বলে জানিয়েছে বাফুফে। চূড়ান্ত হয়েছে দিনক্ষণ। এবার অপেক্ষা দক্ষিণ এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর সাফ ফুটবলের বাঁশি বাজার। ভেন্যু ঢাকার জাতীয় স্টেডিয়াম। যদিও ভারতের গোয়া রাজ্যে নারী সাফ ফুটবল টুর্নামেন্ট চলাকালে সংস্থার সাধারণ সম্পাদক জানিয়েছিলেন বাংলাদেশে 2 ভেন্যুতে হবে খেলা। তবে বাফুফের সহসভাপতি একটি ভেন্যুর কথাই জানালেন। এটা কি সিঙ্গেল ভেন্যু তারা প্রেফার করেছে? হ্যাঁ, মানে আমরা যেটা শুনেছি যে সিঙ্গেল ভেন্যুকে তারা প্রেফার করেছে, এটাকে ডিসকাস করবো আমরা। বাট আমাদের তো প্রস্তুত হতে হবে অন্য ভেন্যুতে যাওয়ার জন্য, সেটা তো আপনাকে বুঝতে হবে। আমরা সবসময় বলেছি একটা ডেডিকেটেড ফুটবল স্টেডিয়াম দেওয়ার জন্য আমাদের। আপনি জানেন সেটা তো আসলে আমাদের দেশেরই আপনার ইনফ্রাস্ট্রাকচার সমস্যা। পুরুষ সাফের 15তম আসরে VR প্রযুক্তি ব্যবহারের খবর গণমাধ্যমে প্রকাশ পেলেও বিষয়টি চূড়ান্ত হয়নি, কারণ এই প্রযুক্তির সাথে রয়েছে ব্যয়বহুল খরচও। They have a plan to bring down VAR, but not the full VAR. এটা আপনার হাইব্রিড VAR বলে, অর্থাৎ ওটা একটা সেটআপ হয়তো দেশের বাইরে থাকবে আর একটা সেটআপ এখানে থাকবে। সো এন্ড আই ওয়েলকাম ইট। আমি বলেছি এটা তো চমৎকার একটা ব্যাপার, যদি আসলে তুমি করতে পারো, আপনি করতে পারেন, দিস উইল বি ফ্যান্টাস্টিক। এটা নতুন একটা রেভলিউশন হবে বাংলাদেশের ফুটবল আয়োজনের ক্ষেত্রে। সাফ টুর্নামেন্টের আগে সেপ্টেম্বরে রয়েছে ফিফা উইন্ডো, তাই সুযোগটা কাজে লাগানোর পরিকল্পনায় বাফুফে। আর ঘরের মাঠে সাফ আসর বলে 3 জাতির টুর্নামেন্টটাও দেশে আয়োজনের চিন্তা করছেন ফেডারেশন কর্তারা। সেপ্টেম্বর উইন্ডোতে আমরা চেষ্টা করছি দক্ষিণ এশিয়ার বাইরের দলকে নিয়ে কাজ করার জন্য। 30+ টিমে যোগাযোগ করেছি। এখান থেকে একটি দেশ মঙ্গোলিয়া থেকে আমরা ইন্টারেস্ট পেয়েছি। ইতিমধ্যে আমাদের সেন্ট্রাল এশিয়া থেকে একটা ইনভিটেশন এসেছে। আমাদের প্রাথমিক ইচ্ছা এখন পর্যন্ত এটা দেশেই করা। সবশেষ 2018 সালে পুরুষ সাফের আয়োজক ছিল বাংলাদেশ। দীর্ঘ সময় পর আয়োজিত দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্টের পর্দা উঠবে 4 নভেম্বর। ফাইনাল হবে 17 তারিখ। আগামী শনিবার রাজধানীর একটি হোটেলে উন্মোচন করা হবে আসরের লোগো। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। বিশ্বকাপ শেষে এবার টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা। সমর্থকদের ভোটে নির্বাচিত এই একাদশে সবচেয়ে বেশি 3 জন করে রয়েছেন স্পেন ও ফ্রান্স থেকে। রানার্স আপ আর্জেন্টিনা থেকে আছেন 2 জন। এছাড়া ইংল্যান্ড, নরওয়ে ও কেপ ভার্দের 1 জন করে ফুটবলার জায়গা পেয়েছেন। তবে স্পেনের লামিনে ইয়ামাল এবং ব্রাজিলের কেউ নেই একাদশে। গোলরক্ষক হিসেবে আছেন কেপ ভার্দের ভোজিনিয়া। রক্ষণভাগে জায়গা পেয়েছেন স্পেনের মার্ক কুকুরেয়া ও পেদ্রো পোরো, আর্জেন্টিনার লিসান্ড্রো মার্তিনেজ এবং ফ্রান্সের দায়ো উপামেকানো। মাঝমাঠে আছেন স্পেনের রদ্রি, ফ্রান্সের মাইকেল ওলিসে এবং ইংল্যান্ডের জুড বেলিংহাম। আক্রমণ ভাগে জায়গা পেয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে এবং নরওয়ের আর্লিং হালান্ড। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।
নিউজ।